আমি যাই হোক, আর হয়তো বা এরকম 2 দিন 3 দিন সমস্যা হবে, তারপরে সব ঠিক হয়ে যাবে ধীরে ধীরে। তো আমি রেকর্ডিং গুলো আপলোড করে দিয়েছি। হ্যাঁ, আমি আজকের ক্লাসে রেকর্ডিংটা আপলোড করে দেবো, তারপরে আমি তোমাদের রাত্রিবেলা লিংক পাঠিয়ে দেবো গ্রুপে। ঠিক আছে? চলো, ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্ট আমরা পড়ছিলাম। ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্টে মোটামুটি আমরা ডিসকাশন করে নিয়েছি। আমাদের যতগুলো শিডিউল ছিল, শিডিউলগুলো আমাদের ডিসকাশন কমপ্লিট। আশা করি শিডিউলগুলো ক্লিয়ার। তারপরে ড্রাগস কাকে বলে, মেডিসিন কাকে বলে, অ্যাডাল্টারেটেড ড্রাগস, স্পুরিয়াস ড্রাগস, এগুলো আমরা কমপ্লিট করে নিয়েছি। মানে চ্যাপ্টার 1টা আমাদের কিন্তু কমপ্লিট। ঠিক আছে? এরপরে আজকে পড়বো হচ্ছে চ্যাপ্টার 2। আর চ্যাপ্টার 2 তে আমরা কি জানি, কি নিয়ে বলা আছে চ্যাপ্টার 2 তে? বেসিক্যালি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি নিয়ে বলা। ঠিক আছে? অ্যাডমিনিস্ট্রেটিভ বডি মানে কি? একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমি আগেই বলে রাখি। সাপোজ ধরো কোনো একটা কলেজ, কলেজ বললে তোমরা ভালো করে চিনবে, কারণ কলেজে সবাই আমরা, মানে যেহেতু কলেজের সঙ্গে আমরা জানি। তো কলেজে কি হয়, একটা কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ বডি মানে কারা? যারা ওই পুরো কলেজটাকে পরিচালনা করে। ঠিক আছে? যারা ওই কলেজটাকে পরিচালনার দায়িত্বে রয়েছে, মেনলি হচ্ছে যারা ম্যানেজমেন্টে আছে, যারা ডাইরেক্টর রয়েছে, বা যারা ধরো কলেজের ডিন রয়েছে, যারা প্রফেসর রয়েছে, বা যারা প্রিন্সিপাল রয়েছে, এইচওডি রয়েছে, তো তাদেরকে আমরা বেসিক্যালি কি বলে থাকি? অ্যাডমিনিস্ট্রেটিভ বডি। মানে যারা অ্যাকচুয়ালি কলেজটাকে পুরো পরিচালনা করছে কমপ্লিট ভাবে, তাদের আমরা বলে থাকি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি। তো ঠিক সেরকম ভাবে আমাদের ফার্মাস মানে ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্ট, সেখানেও কিন্তু কিছু এরকম ইম্পর্টেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বডি আছে, যারা কি করে পুরো এই ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্টটাকে পরিচালনা করে। ঠিক আছে? মানে হচ্ছে কি, সাপোজ ধরো এই যে বিভিন্ন ধরনের যে ম্যানুফ্যাকচারিং হচ্ছে ড্রাগস, আমরা ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্টে কি বলে থাকি? মেইনলি ম্যানুফ্যাকচারিংটা বলে থাকি। ম্যানুফ্যাকচারিং করে থাকি, তার মানে ম্যানুফ্যাকচারিং কে পরিচালনা করে যারা, যেমন বিভিন্ন ধরনের ড্রাগ ইন্সপেক্টর থাকে, যারা ম্যানুফ্যাকচারিং কে পরিচালনা করে। বা হচ্ছে যে কিছু গভর্নমেন্ট অ্যানালিস্ট থাকে, যারা বিভিন্ন ধরনের স্যাম্পলকে চেক করে থাকে টাইম টু টাইম। তো এরা হচ্ছে কি না অ্যাডমিনিস্ট্রেটিভ বডি আছে। আবার ধরো এই যে বিভিন্ন ড্রাগসের সেল হচ্ছে, ডিস্ট্রিবিউট হচ্ছে, এদের কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ বডি থাকে, যেমন ড্রাগ ইন্সপেক্টর, বা কিছু গভর্নমেন্ট যারা অ্যানালিস্ট মানে বা যারা গভর্নমেন্টের ইন্সপেক্টর থাকে তারা। আবার ধরো কিছু ক্ষেত্রে অনেক সময় ড্রাগসের রিসার্চ হয়ে থাকে, একটা ড্রাগসের কিভাবে ডেভেলপমেন্ট হয়, এগুলো নিয়েই যখন আমাদের ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্ট। তার মানে আমরা কি বলবো, যে এই যে ড্রাগের বিভিন্ন ধরনের যে ডেভেলপমেন্ট, সেখানে যাদের আন্ডারে বা যাদের নির্দেশে আমাদের ড্রাগস এর বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট শুরু থেকে আমাদের ম্যানুফ্যাকচারিং, বা কোন কোন জায়গাগুলোতে কিভাবে সেল ডিস্ট্রিবিউশন করলে আরো বেটার হয়, আরো বেটার ভাবে ফার্মাসিটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তো সেখানেও কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ বডি থাকে। তো বেসিক্যালি আমরা এই অ্যাডমিনিস্ট্রেটিভ বডিকে বেসিক্যালি আমরা কতগুলো ভাগ করি? না, আমরা 3টে ভাগে ভাগ করে থাকি। পুরো ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্ট কে যারা মেনটেন করে থাকে, তাদেরকে আমরা বেসিক্যালি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি বলি। তো এখানে আমরা টোটাল 3টে আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করে থাকি। যেমন ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে কি না অ্যাডভাইজারি বডি। অ্যাডভাইজারি বডির কাজ কি না, তারা বিভিন্ন ধরনের যে ড্রাগসের যে ম্যানুফ্যাকচারিং, ইম্পোর্ট, সেল, ডিস্ট্রিবিউশন, এরা কি করে, প্রত্যেক ক্ষেত্রে এদের কাজ হচ্ছে অ্যাডভাইস দেওয়া। প্রত্যেক ক্ষেত্রে কাজ হচ্ছে অ্যাডভাইস দেওয়া। সাপোজ ধরো কোনো একটা প্রজেক্টে কি হয়, কিছু অ্যাডভাইজারি বডি থাকে, যারা অ্যাডভাইস দিয়ে থাকে বেসিক্যালি যে এই কাজগুলো এরকম ভাবে করতে হবে, এগুলো ওইখানে এটা কালকে মানে এই প্ল্যানিং এ করতে হবে, এরকম ভাবে পুরো প্রসেসটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো তাদেরকে আমরা অ্যাডভাইজারি বডি বলে থাকি। তো ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্টেও কিন্তু কিছু অ্যাডভাইজারি বডি থাকে, যারা বিভিন্ন ম্যাটারে অ্যাডভাইস দিয়ে থাকে। তো সেই অ্যাডভাইজারি বডি আমাদের দুটো টাইপের হয়। একটা হচ্ছে ডিটিএবি, যেটাকে আমরা বলে থাকি ড্রাগ টেকনিক্যাল অ্যাডভাইজারি বোর্ড। ডিটিএবি এর ফুল নাম হচ্ছে ড্রাগ টেকনিক্যাল অ্যাডভাইজারি বোর্ড। আর একটা আমরা বলে থাকি ডিসিসি। ডিসিসি এর মানে কি? ড্রাগ কনসালটেটিভ কমিটি। ডিসিসি মানে হচ্ছে ড্রাগ কনসালটেটিভ কমিটি। তো এই দু টাইপের বেসিক্যালি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি আমাদের সাধারণত ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্টে দেখা যায়। ঠিক আছে? নেক্সট হচ্ছে অ্যানালিটিক্যাল বডি। এখন অ্যানালিটিক্যাল বডির কাজ কি সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এদের কাজ হচ্ছে অ্যানালিসিস করা। বিভিন্ন ক্ষেত্রে ড্রাগস এর ধরো ম্যানুফ্যাকচারিং হচ্ছে, সেখানে যদি ড্রাগস এর কোনো সমস্যা হয়, সেই স্যাম্পল গুলোকে চেক করতে হবে।
এবং সেই স্যাম্পলগুলোতে যে কেউ চেক করতে পারে না, সেখানে গভর্নমেন্টের কোনো না কোনো ল্যাবে গিয়ে চেক করতে হবে। সেটা হতে পারে আমাদের সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি হতে পারে, সেন্ট্রাল গভর্নমেন্টের ল্যাব হতে পারে, বা ধরো আমাদের স্টেট গভর্নমেন্টের ল্যাব হতে পারে, যাদেরকে আমরা বলে থাকি স্টেট গভর্নমেন্ট অ্যানালিস্ট বলে থাকি। অ্যানালিস্টদের কাজ কি আমি আগেও বলেছি, যে যাদের কাজ হচ্ছে অ্যানালিসিস করা, স্যাম্পল চেক করা, টেস্টিং করা ড্রাগসের, তাদেরকে আমরা বলে থাকি অ্যানালিস্ট। তাহলে অ্যানালিটিক্যাল বডির মধ্যে কারা কারা আসে? টোটাল আমাদের তিন ধরনের আলাদা আলাদা মানে পার্টে আমরা ভাগ করি। যেমন একটা হচ্ছে সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি। সেন্ট্রাল ড্রাগ ল্যাবের কিছু অ্যানালিটিক্যাল বডি থাকে, যারা সেন্ট্রাল গভর্নমেন্টের যত ল্যাব আছে সেখানে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দিয়ে থাকে। নেক্সট হচ্ছে ড্রাগ কন্ট্রোল ল্যাবরেটরি, যেখানে বেসিক্যালি ড্রাগের কন্ট্রোল বা রেগুলেশন হয়ে থাকে, সেখানকার যে ল্যাবগুলো আমরা বলে থাকি ড্রাগ কন্ট্রোল ল্যাবরেটরি। আর হচ্ছে কি না আমাদের স্টেটের, আর হচ্ছে গভর্নমেন্ট অ্যানালিস্ট। মানে একটা হচ্ছে সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি, একটা স্টেট ড্রাগ কন্ট্রোল ল্যাবরেটরি, আর হচ্ছে আমাদের কিছু গভর্নমেন্টের অ্যানালিস্ট থাকে, তো তাদেরকে আমরা অ্যানালিটিক্যাল বডির মধ্যে নিয়ে আসি। আর নেক্সট হচ্ছে এক্সিকিউটিভ বডি। দেখো এক্সিকিউটিভ বডি আমাদের কিন্তু সাধারণত আমাদের কে থাকে না, তিনজন থাকে এক্সিকিউটিভ বডি। একটা হচ্ছে কন্ট্রোলিং অথরিটি, যারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন যে ড্রাগসের স্যাম্পল টেস্টিং এগুলোকে কন্ট্রোল করে থাকে। বিভিন্ন নার্কোটিক যে সাবস্টেন্স ড্রাগস গুলো, সাইকোট্রপিক্স ড্রাগস, মানে যেগুলো ডেঞ্জারিয়াস ড্রাগস, ডেঞ্জারিয়াস সাবস্টেন্স, তাদের কন্ট্রোল করে থাকে। ঠিক আছে, দ্যাট ইজ দা আমাদের কন্ট্রোলিং অথরিটি। নেক্সট হচ্ছে লাইসেন্সিং অথরিটি। লাইসেন্সিং অথরিটির কাজ কি না, যদি কেউ ড্রাগসের সেল করে, ডিস্ট্রিবিউট করে, ইম্পোর্ট করে, ম্যানুফ্যাকচারিং করে, তাদেরকে লাইসেন্স প্রোভাইড করা, এটা হচ্ছে লাইসেন্সিং অথরিটির কাজ। এই লাইসেন্সিং অথরিটি সেন্ট্রাল গভর্নমেন্টেরও হতে পারে, আবার স্টেট গভর্নমেন্টেরও হতে পারে, তো লাইসেন্সিং অথরিটি হলো। নেক্সট হচ্ছে ড্রাগ ইন্সপেক্টর। ড্রাগ ইন্সপেক্টর যারা ড্রাগসের সেল ম্যানুফ্যাকচারিং এ গিয়ে কি করে থাকে, ইন্সপেকশন করে থাকে, তাদেরকে আমরা ড্রাগ ইন্সপেক্টর বলে থাকি। তাহলে টোটাল আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ বডি, আই হোপ ক্লিয়ার। তিনটে ক্যাটাগরিতে ভাগ করি। অ্যাডভাইজারি বডি, অ্যাডভাইজারি বডির মধ্যে ডিটিএবি আসে আর ডিসিসি আসে। অ্যানালিটিক্যাল বডির মধ্যে আসে সিডিএল আসে, সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি, ড্রাগ কন্ট্রোল ল্যাবরেটরি ইন দা স্টেট, অ্যান্ড গভর্নমেন্ট অ্যানালিস্ট আসে। নেক্সট হচ্ছে এক্সিকিউটিভ বডির মধ্যে তিনটের আসে, একটা হচ্ছে কন্ট্রোলিং অথরিটি, একটা লাইসেন্সিং অথরিটি, আর একটা হচ্ছে ড্রাগ ইন্সপেক্টর। তো প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ বডিকে তোমাকে কমপ্লিট ভাবে মনে রাখতে হবে, কারণ এখান থেকে কিন্তু এমসিকিউ আসে। ঠিক আছে, তো আমাদের কাজ কি না, অ্যাডভাইজারি বডিকে স্টাডি করব প্রথমে, তাদের কি কাজ, তাদের কি ফাংশন, সেটা স্টাডি করব। তারপরে অ্যানালিটিক্যাল বডির কাজ, কাজ কি, তাদের ফাংশন কি, সেটাকে স্টাডি করব আমরা। আর এক্সিকিউটিভ বডির কাজ কি বা ফাংশন কি, সেটাকে আমরা স্টাডি করব এই পুরো চ্যাপ্টার 2 এর মধ্যে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আসে হচ্ছে অ্যাডভাইজারি বডি। অ্যাডভাইজারি বডির মধ্যে কি বলেছিলাম, ডিটিএবি, ড্রাগ টেকনিক্যাল অ্যাডভাইজারি বোর্ড। এখন এই যে ডিটিএবি, এই ডিটিএবি আমাদের কি হয়ে থাকে না, ডিটিএবি কনস্টিটিউট বাই সেন্ট্রাল গভর্নমেন্ট টু অ্যাডভাইস দ্য সেন্ট্রাল এন্ড স্টেট গভর্নমেন্ট, টু অ্যাডভাইস দ্য সেন্ট্রাল এন্ড স্টেট গভর্নমেন্ট on technical matter arising out of the administrative of this act। মানে পুরো ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্টের মধ্যে আমাদের যে ড্রাগস এর ম্যানুফ্যাকচারিং, ইম্পোর্ট, সেখানে বিভিন্ন ধরনের যে টেকনিক্যাল ম্যাটার গুলো, সেই টেকনিক্যাল ম্যাটার গুলোকে মেইনলি আমাদের কনসাল্ট করে থাকে কারা, এই ডিটিএবি। নামই শুনে বুঝতে পারছো যে ড্রাগ টেকনিক্যাল অ্যাডভাইজারি বডি, মানে এদের কাজ হচ্ছে যে টেকনিক্যাল ম্যাটার গুলোতে এদের মেইনলি অ্যাডভাইস দেওয়া। মেইনলি কে তৈরি করে, ডিটিএবি কনস্টিটিউট কে করে, ডিটিএবি তৈরি করে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, কিন্তু এরা অ্যাডভাইস দেয় সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত ড্রাগস এর বিভিন্ন ধরনের যে ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্টের আন্ডারে আছে যারা, তাদেরকে, এবং স্টেট গভর্নমেন্টের যারা ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্টের মধ্যে আসে, তাদেরকে বিভিন্ন ধরনের টেকনিক্যাল ম্যাটার গুলোতে অ্যাডভাইস দিয়ে থাকে। ওকে, এটুকু ক্লিয়ার। নেক্সট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই জায়গাটা, যেখান থেকে মেম্বার জিজ্ঞেস করে যে ডিটিএবির মেম্বার কতজন। তো ডিটিএবির মেম্বার যদি জিজ্ঞেস করে, তাহলে বলবে ডিটিএবির টোটাল মেম্বার হচ্ছে কতজন না, 18 জন। 18 মেম্বার কিন্তু ডিটিএবির মধ্যে থাকে, যাদের মধ্যে কি থাকে, 8 জন এক্স অফিসিও মেম্বার থাকে। ফার্মাসি অ্যাক্টে আমরা ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া বা স্টেট ফার্মাসি কাউন্সিলে এক্স অফিসিও মেম্বার 3 জন দেখেছিলাম, কিন্তু এখানে ডিটিএবির মধ্যে এক্স অফিসিও মেম্বার থাকে হচ্ছে 8 জন।
আর কি থাকে না, নমিনেটেড মেম্বার থাকে 5 জন, আর ইলেক্টেড মেম্বার থাকে 5 জন। এখন ইলেক্টেড মেম্বার মানে কি আর নমিনেটেড মেম্বার মানে কি, এটা আমি আর আলাদা করে বলছি না, কারণ এটা অলরেডি আমি বলেছি ফার্মাসি অ্যাক্টের মধ্যে। ক্লিয়ার? তাহলে নমিনেটেড মেম্বার 5 জন, ইলেক্টেড মেম্বার 5 জন, টোটাল 5 5 10, আর 8 জন হচ্ছে এক্স অফিসিও মেম্বার, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে টোটাল হচ্ছে আমাদের 18 জন মেম্বার থাকে এই ড্রাগ টেকনিক্যাল অ্যাডভাইজারি বডি। ঠিক আছে, এবার হচ্ছে দেখো এক্স অফিসিও মেম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেক ক্ষেত্রে আমি তোমাদের বলেছি যে এক্স অফিসিও মেম্বার কারা কারা থাকে তাদের নামগুলো কিন্তু প্রত্যেকবার তোমার দরকার, কারণ কোশ্চেন কিন্তু এখান থেকে বারবার দেখা যেতে পারে। ঠিক আছে, তো এখানেও কিন্তু ডিটিএবির মধ্যে এক্স অফিসিও মেম্বার কতজন সেটা তোমাকে মনে রাখতে হবে, 8 জন। আর কারা কারা থাকে সেটাও তোমাকে মনে রাখতে হবে। যেমন কারা কারা থাকে, ফার্স্ট অফ অল হচ্ছে ডাইরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস। এই ডাইরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস এটা কিন্তু আমরা দেখেছিলাম কোথায়, দেখি কার মনে আছে, কোথাকার এক্স অফিসিয়াল মেম্বার দেখেছিলাম, বলো। আরে ডাইরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস কোথাকার এক্স অফিসিয়াল মেম্বারে দেখেছিলাম? হুম, একদম পিসিআই এর এক্স অফিসিয়াল মেম্বার ছিল ডাইরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস। কিন্তু এখানে কি হচ্ছে দেখো, ডাইরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস এদের যে চেয়ারম্যান থাকবে সেই চেয়ারম্যান হচ্ছে এক্স অফিসিও মেম্বার হবে কার, এই ডিটিএবি ড্রাগ টেকনিক্যাল অ্যাডভাইজারি বডি। ড্রাগ কন্ট্রোলার অফ ইন্ডিয়া, এটাও বলেছি আমি, কোথাও না কোথাও এক্স অফিসিও মেম্বারে পাবে তুমি। তাহলে এখানেও কিন্তু ডিটিএবি এর এক্স অফিসিও মেম্বারে রয়েছে ড্রাগ কন্ট্রোলার অফ ইন্ডিয়া। নেক্সট হচ্ছে ডাইরেক্টর অফ সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি। সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি আমাদের কলকাতাতে যেটা, সেখানকার যে ডাইরেক্টর সে হচ্ছে এক্স অফিসিও মেম্বার হবে। নেক্সট হচ্ছে ডাইরেক্টর অফ সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট। সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট কোথায়, সেটা হচ্ছে কাসৌলিতে। কাসৌলিতে এটা লোকেটেড, তাহলে সেখানকার যে ডাইরেক্টর সে হচ্ছে এক্স অফিসিয়াল মেম্বার হবে ডিটিএবি। নেক্সট হচ্ছে ডাইরেক্টর ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট, মানে ইন্ডিয়াতে ভেটেরিনারি মানে এই সমস্ত যে বিভিন্ন ধরনের যে অ্যানিমেলস যারা থাকে সেই অ্যানিমেলস এর যে আমাদের রিসার্চ ইনস্টিটিউট হয়, সেটা লোকেটেড কোথায় না ইজাতনগর। ইজাতনগর রিসার্চ ইনস্টিটিউট, সেখানকার যে ডাইরেক্টর সে হচ্ছে আমাদের এক্স অফিসিয়াল মেম্বার ডিটিএবি। নেক্সট হচ্ছে ডাইরেক্টর অফ সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট। সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট যেটা লখনৌতে লোকেটেড, সেইখানকার ডিরেক্টর হচ্ছে এক্স অফিসিয়াল মেম্বার হবে। আর মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার যে প্রেসিডেন্ট সে হচ্ছে এক্স অফিসিয়াল মেম্বার ডিটিএবির। আর হচ্ছে আমাদের পিসিআই এর যে মেম্বার প্রেসিডেন্ট হবে, সেই পিসিআই এর প্রেসিডেন্ট হচ্ছে এক্স অফিসিয়াল মেম্বার কোথাকার, সেটা হচ্ছে এই এক্স অফিসিয়াল মেম্বার অফ দ্য ডিটিএবি। ক্লিয়ার হলো? এবার এখানে অ্যাডিশনাল একটা তোমাকে ইনফরমেশন দিয়ে থাকি, সেটা হচ্ছে ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করে সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি কোথায় লোকেটেড, দ্যাট ইজ দা কলকাতা। সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট কোথায়, কাসৌলিতে। ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট কোথায়, ইজাতনগর। সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায়, লখনৌতে। এইভাবে কিন্তু আমাদের ডাইরেক্ট কোশ্চেন হয়ে থাকে। এই কয়েকটা ইনফরমেশনও কিন্তু তোমাকে অ্যাডিশনালি মনে রাখতে হবে। ক্লিয়ার? আই হোপ এক্স অফিসিয়াল মেম্বার ক্লিয়ার হয়েছে। তো টোটাল হচ্ছে আমাদের কতজন, 8 জন হচ্ছে এক্স অফিসিয়াল মেম্বার কার, ডিটিএবি। ক্লিয়ার? নেক্সট ইলেক্টেড মেম্বার নমিনেটেড মেম্বার কতজন করে বলেছিলাম, ইলেক্টেড মেম্বার হচ্ছে টোটাল 5 জন, আর নমিনেটেড মেম্বারও সেখানে আমাদের টোটাল 5 জন হয়ে থাকে। তো এই রকম ভাবে তোমাকে কিন্তু এখানে আমি তোমাকে এটা মানে আমি তোমাকে এটা বলে রাখি যে এই যে আমাদের কোশ্চেন গুলো, যে ইলেক্টেড মেম্বার এক্স অফিসিয়াল মেম্বার, এগুলোতে এক্স অফিসিয়াল মেম্বার তো মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু এখানে নমিনেটেড মেম্বার আর ইলেক্টেড মেম্বার আমাদের কতজন থাকে সেটা তোমাকে একটু মনে রাখতে হবে। অ্যাজ সাচ কারা কারা থাকে সেটা সাধারণত আমাদের এখান থেকে কোশ্চেন আসে না। কোশ্চেন যেটা আসে কারা কারা থাকে সেটা হচ্ছে এক্স অফিসিয়াল মেম্বার থেকে কিন্তু বেসিক্যালি কোশ্চেনটা আসে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে ডিসিসি।
ড্রাগ কনসালটেটিভ কমিটি, এরাও আমাদের অ্যাডভাইজারি বডির মধ্যে আসে। তো ড্রাগ কনসালটেটিভ কমিটির মেন কাজ কি না, এটাও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারেই তৈরি হয়, কিন্তু মেন কাজ হচ্ছে যে স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টকে কি করা না, বিভিন্ন ধরনের যে টেকনিক্যাল ম্যাটার হোক বা বিভিন্ন আদার্স ম্যাটারে ড্রাগসের সেখানে মেনলি কনসাল্ট করে থাকে। কনসালটেশন আমরা জানি, আমরা কনসালটেশন মানে জানি ডক্টর কনসাল্ট বলি না, কি না কনসালটেশন মানে হচ্ছে কি না একটা ডিসকাশনের মাধ্যমে একটা সার্ভিস কোনোভাবে প্রোভাইড করা, দ্যাট ইজ দা ওয়ান টাইপ অফ কনসালটেশন। ঠিক আছে, তো মেনলি এখানে কোশ্চেন যেটা হয় যে কনসালটেটিভ কমিটির মেন কতজন মেম্বার থাকে, তখন বলবে যে এখানে আমাদের টোটাল 3জন মেম্বার থাকে। 3জন মেম্বার কারা কারা না, 2 পার্সন আর নমিনেটেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, 2জন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে নমিনেটেড হয়ে আসে, আর একজন আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে নমিনেটেড হয়ে আসে। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে 2জন আসবে, স্টেট গভর্নমেন্ট থেকে একজন আসবে, টোটাল আমাদের 3জন হচ্ছে ড্রাগ কনসালটেটিভ কমিটির মেম্বার। ক্লিয়ার? বোঝা গেল অ্যাডভাইজারি বডি। ক্লিয়ার? তাহলে নেক্সট হচ্ছে অ্যানালিটিক্যাল বডি। অ্যানালিটিক্যাল বডির নাম শুনেই কি মনে হওয়ার কথা তোমার, অ্যানালিসিস করা এদের কাজ। ল্যাবেই নিশ্চয়ই এদের কাজ থাকবে, ল্যাবের বাইরে এদের কাজ থাকে না সাধারণত। তো প্রথমে হচ্ছে সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি, সিডিএল শর্টে বলে থাকি। আর সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি আমাদের ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্টের কত নম্বর সেকশনে আসে? সেকশন 6 এ আসে, সেকশন 6 এর মধ্যে এগুলো আসে। ক্লিয়ার? নেক্সট, সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি ইজ এস্টাবলিশড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আমাদের এই সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি তৈরি করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে এদের ফাংশন গুলো কি কি না, এদের ফাংশন গুলো হচ্ছে টু অ্যানালিসিস অর টেস্ট দ্য স্যাম্পল অফ ড্রাগ অর কসমেটিক অ্যাজ মে বি দ্য সেন্ট টু বাই, মানে কারা কারা সেন্ড করবে, কাস্টম কালেক্টর আর এনি আদার অথরাইজড অফিসার। যেমন ইম্পর্টেন্ট এক্সাম্পল শুনে নাও, কাস্টম কালেক্টর মানে কি, কাস্টম দেখবে অনেক সময় কাস্টম ডিপার্টমেন্ট থাকে না, কোথায় থাকে বেসিক্যালি দেখতে পাওয়া যায়, বিভিন্ন এয়ারপোর্টে দেখতে পাওয়া যায়, বিভিন্ন সমুদ্র বন্দরে দেখতে পাওয়া যায় কাস্টম কালেক্টর, বা বিভিন্ন সড়ক পথ রেলপথেও কিছু কাস্টম কালেক্টর ডিপার্টমেন্ট থাকে। কি কাজ এদের না, সাপোজ বিদেশ থেকে যদি কোনো ড্রাগস কেউ ইম্পোর্ট করে নিয়ে আসে, সেই ড্রাগস এর উপরে যদি সন্দেহ হয় গভর্নমেন্টের এই কাস্টম কালেক্টর ডিপার্টমেন্টে যে এই ড্রাগসটা নিশ্চয়ই কোনো ইললিগাল ভাবে নিয়ে আসা হয়েছে, তাহলে সেই স্যাম্পলটাকে সে কি করবে না, সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরিতে পাঠাবে, পাঠিয়ে চেক করবে সেখানে যে অ্যাকচুয়ালি এটা হার্মফুল কিনা, কোনো পয়জনাস কিনা, বা কোনো অ্যাডাল্টারেটেড স্পুরিয়াস কিনা, সেই চেক করবে। তাহলে সেটা হচ্ছে আমাদের কার কাজ, সেন্ট্রাল ড্রাগ ল্যাবের কাজ। কি না, কাস্টম কালেক্টর যে স্যাম্পল গুলো পাঠাচ্ছে সেই স্যাম্পল গুলোকে চেক করার, এটা একটা কাজ। নেক্সট, শুধু যে কাস্টম কালেক্টর সেন্ড করবে তার তো কোনো মানে নেই। সাপোজ এনি আদার অথরাইজড অফিসার, গভর্নমেন্ট অফিসার, মনে করো কোনো ধরনের কোনো ড্রাগ ইন্সপেক্টর হতে পারে, বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্টের আন্ডারে কোনো অফিসার হতে পারে, যে কিনা কোনো একটা জায়গায় গিয়ে ইন্সপেকশনে গিয়ে দেখলো যে সেখানকার কিছু ড্রাগসের উপরে তার সন্দেহ হলো, তো সেই গভর্নমেন্ট অফিসার কি করবে না, সেই স্যাম্পলটাকে নিয়ে কোথায় পাঠাবে টেস্টিং এর জন্য, সেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরিতে পাঠাবে। তাহলে সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরির কাজ কি হলো আলটিমেটলি না, কাস্টম কালেক্টরের পাঠানো বা হচ্ছে এনি আদার অথরাইজড অফিসারের পাঠানো কোনো ধরনের কোনো স্যাম্পল যদি আসে সেটাকে অ্যানালিসিস করা, সেটাকে টেস্ট করা, এটা হচ্ছে কার কাজ না, সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি কাজ। আবার কি আর কি কি কাজ এগুলো ছাড়া না, টু ক্যারি আউট সাচ আদার ডিউটি অ্যাজ মে বি ইনস্ট্রাক্টেড টু দ্য আদার সেন্ট্রাল গভর্নমেন্ট অর বাই স্টেট গভর্নমেন্ট টু প্রায়োরিটি স্যাংশন অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট আফটার কনসালটেটিভ উইথ দ্য ডিটিএবি। মানে সেন্ট্রাল গভর্নমেন্ট যখন ডিটিএবির সঙ্গে আলোচনা করে, ডিটিএবির সঙ্গে ডিসকাশন করে কোনো ধরনের কোনো স্যাম্পলের টেস্ট করা বা কোনো ধরনের কোনো ড্রাগসের টেস্টিং করার যদি কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়ে থাকে, তাহলে সেটাও কিন্তু আমাদের সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি টেস্ট করে থাকে আলটিমেটলি। ওকে, নেক্সট, আর কি কি না, সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি শুধু এই কাজগুলো করে তো ঠিকই, কিন্তু কোথায় করে থাকে
সেটা হচ্ছে বিভিন্ন ধরনের কিছু অল ওভার ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় কিছু আমাদের ল্যাব লোকেশন থাকে আলাদা আলাদা ভাবে। কোনো একটা নির্দিষ্ট সেন্ট্রাল ড্রাগ ল্যাবে কিন্তু সবকিছুই যে টেস্টিং হয় তার কিন্তু কোনো মানে নেই। যেমন কি, যদি আমি তোমাকে বলি যে সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি মেনলি আমাদের কোথায় থাকে, যে সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি মানে হচ্ছে, দেখো এখানে একটা লাইন তুমি দেখতে পাচ্ছ, ইন কেস অফ ভ্যাকসিন টক্সিন অ্যান্টিজেন অ্যান্টিসেরা সলিউশন অফ সেরাম প্রোটিন ফর ইনজেকশন স্টেরিলাইজ লিগেচার অ্যান্ড সুচুর অ্যান্ড ব্যাকটেরিওফেজ দ্য ফাংশন অফ সিডিএল ইজ ক্যারিড আউট অ্যাট দ্য সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট কাশৌলিতে। মানে সাপোজ ধরো সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি কি করবে না, যদি কোনো ভ্যাকসিনের টেস্টিং করতে হয়, যদি কোনো সেরামের টেস্টিং করতে হয়, যদি কোনো অ্যান্টিজেন বা টক্সিন কোনো সাবস্টেন্সের টেস্টিং করতে হয়, বা ধরো কোনো ধরনের কোনো স্টেরিলাইজড লিগেচার বা হচ্ছে বিভিন্ন ধরনের যে ব্যাকটেরিওফেজ যেগুলো থাকে বা প্রোটিনের যে ইনজেকশন গুলো থাকে, সেইগুলো যদি টেস্টিং করতে হয় সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরিকে, তাহলে সেই টেস্টিং এর জন্য স্যাম্পল আমাদের কোথায় পাঠানো হবে, সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট যেটা কাশৌলিতে লোকেটেড রয়েছে, সেখানে স্পেসিফিক এই সমস্ত জিনিসগুলো টেস্টিং করা হবে। তা তোমাকে কোশ্চেন করতে পারে এখানে দুটো, যে একটা হচ্ছে সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় লোকেটেড, কাশৌলিতে। তারপরে যদি বলা হয় যে ভ্যাকসিন সেরা অ্যান্টিজেন অ্যান্টিবডি মানে সেরাম প্রোটিন ইনজেকশন এগুলো কোথায় টেস্টিং করা হয়, তুমি বলবে সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট কাশৌলিতে আমাদের টেস্টিং করা হয়ে থাকে। ঠিক আছে। আবার আবার কি শুধু এইগুলো টেস্টিং নয়, অনেক সময় কোশ্চেনে আসে যে পোলিও ভ্যাকসিন মানে ওরাল পোলিও ভ্যাকসিনটা আমাদের কোথায় টেস্টিং করা হয়, না সেটাও কিন্তু আমাদের সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট কাসৌলি। সেই সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট কাসৌলিতে আমাদের আলাদা করে একটা ডিপার্টমেন্ট রয়েছে পোলিও ভ্যাকসিন টেস্টিং ল্যাবরেটরি। যেমন একটা হসপিটালের মধ্যে কি থাকে, বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, যেমন অর্থোপেডিক ডিপার্টমেন্ট, পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট, এমার্জেন্সি ডিপার্টমেন্ট, গাইনোকোলজিস্ট ডিপার্টমেন্ট। তাহলে আমি যদি তোমাকে বলি যে এই হসপিটালে এই ট্রিটমেন্ট হয়, তাহলে কোথায় হচ্ছে ট্রিটমেন্টটা, আলটিমেটলি হসপিটালে হচ্ছে। কিন্তু যদি বলি যে পার্টিকুলার এই জিনিসটার জন্য টেস্টিং মানে এই জিনিসটার ট্রিটমেন্ট কোথায় হয়, তাহলে বলবো যে হ্যাঁ, এইটা এই হসপিটালের গাইনোকোলজি ডিপার্টমেন্টে হয়ে থাকে। তো ঠিক সেরকম আমাদের সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট কাসৌলিতে সমস্ত রকমের টেস্টিং হয়ে থাকে। কিন্তু যদি আমরা বলি যে এক্সট্রা করে পোলিও ভ্যাকসিনের টেস্টিং আমরা কিভাবে করব, যদি করতে চাই, তাহলে তার জন্য কিন্তু আমাকে সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট কাসৌলিতে যেতে হবে। কিন্তু সেখানকার আলাদা করে একটা ব্রাঞ্চ বা ডিপার্টমেন্ট তৈরি করা আছে, যেটা হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিনের জন্য মেনলি। সেই ওরাল পোলিও ভ্যাকসিন যে ল্যাব, সেখানে গিয়ে আমাকে টেস্টিং করতে হবে। আলটিমেটলি যেতে তো হবে আমাকে সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট কাসৌলিতে। ক্লিয়ার? দুটো কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে ওরাল পোলিও ভ্যাকসিন কোথায় টেস্টিং করা হয়। অপশন যদি দেখো যে আমাদের সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট কাসৌলি বলা আছে, কাসৌলি করবে। যদি সেটা না বলা থাকে, যদি এটাও অপশনে বলা থাকে যে পোলিও ভ্যাকসিন টেস্টিং ল্যাবরেটরি কাসৌলিতে, তাহলে সেটাও কিন্তু অপশন কারেক্ট করে আসবে। ঠিক আছে। তো বেসিক্যালি সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট বলেই আমাদের কোশ্চেনে বলা হয়। নেক্সট, এমন ধরনের কোনো ভ্যাকসিন কোনো ডায়াগনস্টিক অ্যান্টিজেন বা কোনো অ্যান্টিসেরা বা কোনো টক্সোয়েড, কিন্তু এখানে ডিফারেন্সটা কি, না যে সমস্ত ভ্যাকসিন অ্যান্টিসেরা কোনো অ্যান্টিজেন কোনো টক্সোয়েড কিসের জন্য, না ভেটেরিনারি ইউজের জন্য। ভেটেরিনারি ইউজ মানে হচ্ছে কি, বেচারা এই যে বিভিন্ন ধরনের যে আমাদের অ্যানিমেলস যারা থাকে, গরু বা তারপরে এই যে বিভিন্ন ধরনের অ্যানিমেলস গুলো, তো অ্যানিমেলস গুলো ডিপার্টমেন্টকে আমরা কি বলে থাকি, ভেটেরিনারি বলে থাকি। ঠিক আছে। তো এই যে বিভিন্ন পশু পাখিদের যে ডিপার্টমেন্টটা থাকে, যেটাকে আমরা ভেটেরিনারি ডিপার্টমেন্ট বলে থাকি, তো সেই ভেটেরিনারি ডিপার্টমেন্টে যদি কোনো ভেটেরিনারির যে সমস্ত ভ্যাকসিন টেস্টিং করে থাকি বা অ্যান্টিজেন টক্সয়েড টেস্টিং করতে হয়, তাহলে সেটাই আমাদের কোথায় হবে, সেটা কিন্তু আমাদের ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউটে হয়ে থাকে, যেটা ইজাদনগর। আর আমরা ইজাদনগরের আরেকটা নামও আমরা জানি, দ্যাট ইজ দা মুক্তেশ্বর। ইজাদনগর অথবা মুক্তেশ্বর, এই জায়গাতেই আমাদের ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট মেনলি লোকেটেড।
কোশ্চেনে দেওয়া রয়েছে ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট কোথায় লোকেটেড, আমি তোমাকে বলেছি ইজাদনগর বা মুক্তেশ্বর, দেখা গেল ইজাদনগর অপশন নেই, অপশনে রয়েছে মুক্তেশ্বর, তাহলে কিন্তু ওটাই কারেক্ট করে আসবে। আর যদি ইজাদনগর থাকে ইজাদনগর কারেক্ট করে আসবে। ক্লিয়ার? নেক্সট, এরপরে দেখো তাহলে কি কি টেস্টিং কোথায় হয়, নিশ্চয়ই ক্লিয়ার। এরপরে বিভিন্ন ধরনের যে ইন কেস অফ কন্ডোম, কন্ডোমের যে টেস্টিং গুলো হয় বেসিক্যালি, একটা কন্ডোমের ম্যানুফ্যাকচারিং হওয়ার পরে তার বিভিন্ন টেস্টিং হয়ে থাকে, ঠিক আছে। যেমন কন্ডোমের স্ট্রেংথ কতটা সেটা নিয়েও টেস্টিং হয়ে থাকে, কন্ডোমের যে বিভিন্ন ধরনের যে ইনগ্রেডিয়েন্টস গুলো রয়েছে সেটা আমাদের কতটা কোন ইনগ্রেডিয়েন্ট রয়েছে সেটাও টেস্টিং করা হয়ে থাকে। দ্যাট মিনস যদি আমরা কন্ডোমের টেস্টিং করে থাকি স্পেসিফিক্যালি, তাহলে আমাদের সেটা কোথায় টেস্টিং হয়, সেন্ট্রাল ইন্ডিয়ান ফার্মাকোপিয়া ল্যাব যেটা রয়েছে আমাদের গাজিয়াবাদে, সেখানে স্পেসিফিক্যালি কন্ডোমসের টেস্টিং করা হয়ে থাকে, ঠিক আছে। ওকে, ক্লিয়ার। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ইন কেস অফ যদি এরকম হয় যে ভেনেরাল ডিজিজ রেফারেন্স ল্যাবরেটরি। আচ্ছা এখানে একটা জিনিস বলো যে ভেনেরাল ডিজিজ মানে কোন, মানে কি? ভেনেরাল ডিজিজ বলতে আমরা কি বুঝি বলো তো, ফার্স্ট ইয়ারে পড়েছো। ভেনেরিয়াল ডিজিজ মানে হচ্ছে কি, যেগুলো আমাদের কি ধরনের ডিজিজ, আরে যেগুলোকে বলা হয় আমাদের বেসিক্যালি কিছু সেক্সুয়াল ডিজিজ যেগুলো বলা হয়ে থাকে, সেক্সুয়ালের জন্য যেগুলো ট্রান্সমিট হয়ে থাকে, গনোরিয়া, সিফিলিস, এই ধরনের ডিজিজ গুলোকে আমরা বলে থাকি ভেনেরিয়াল ডিজিজ। এই ভেনেরিয়াল ডিজিজের যে আমাদের ল্যাব গুলো থাকে, মানে এই ভেনেরিয়াল ডিজিজের জন্য যে অ্যান্টিজেন যেগুলো আমাদের টেস্টিং করা হয়ে থাকে, সেটা কোথায় হয়ে থাকে, সেটা হচ্ছে যে আমাদের ল্যাবরেটরি অফ সেরোলজিস্ট অ্যান্ড কেমিক্যাল এক্সামিনার, এই ল্যাবে আমাদের বেসিক্যালি টেস্টিং হয়ে থাকে। কোথায় মানে আমাদের কোথায় হয়, সেটা হচ্ছে ল্যাবরেটরি অফ সেরোলজিস্ট অ্যান্ড কেমিক্যাল এক্সামিনার, আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা ল্যাব, এই ল্যাবে বেসিক্যালি আমাদের টেস্টিং হয়ে থাকে। ক্লিয়ার? ওকে, আচ্ছা চলো নেক্সট। এরপরে হচ্ছে আইইউসিডি, ইন্ট্রাইউটেরিয়ান কন্ট্রাসেপটিভ ডিভাইস যেগুলো, বা বিভিন্ন ধরনের যে ফ্যালোপিয়ান রিং মানে ফ্যালোপ রিং যেগুলো, সেগুলো আমাদের কোথায় টেস্টিং করা হয়, সেগুলো টেস্টিং করা হয় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, মানে আইআইটি। কোথায়? আইআইটি নিউ দিল্লি। আইআইটি নিউ দিল্লি, এখানে আমাদের টেস্টিং করা হয়ে থাকে ইন্ট্রাইউটেরিয়ান কন্ট্রাসেপটিভ ডিভাইস বা ফ্যালোপিয়ান রিং যেগুলো। তার মানে ইন্ট্রাইউটেরিয়ান কন্ট্রাসেপটিভ ডিভাইস মানে যে সমস্ত কন্ট্রাসেপটিভ ডিভাইস গুলো রয়েছে, ফ্যালোপিয়ান রিংস যেগুলো রয়েছে, তাদের টেস্টিং হয় আইআইটি নিউ দিল্লি। কিন্তু যদি স্পেসিফিক্যালি কন্ডম বলা হয়, তখন বলবে ইন্ডিয়ান ফার্মাকোপিয়া ল্যাবরেটরি গাজিয়াবাদে। ক্লিয়ার? এনি ডাউট? বলো কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন নেই?
ভয়েস শোনা যাচ্ছে তো ক্লিয়ারলি? হুম, নাকি ভয়েস ব্রেক হয়ে যাচ্ছে? ওকে, চলো নেক্সট। এখানে আমাকে একটা কোশ্চেন কেউ করলো না। হ্যাঁ, আমি এতবার জিজ্ঞেস করলাম যে কোনো কোশ্চেন, যে ভেনারেল ডিজিজ রেফারেন্স ল্যাবরেটরি, বা আমাদের বেসিক্যালি এই যে ল্যাবরেটরি অফ সেরোলজিস্ট অ্যান্ড কেমিক্যাল এক্সামিনার, এটা লোকেটেড কোথায়, এটা কিন্তু কেউ জিজ্ঞেস করবে। সবগুলো লোকেশন বলেছে কিন্তু এটার কোনো লোকেশন এখানে স্পেসিফিক্যালি বলা নেই। তার মানে এটার কিছু লোকেশনে আমাদের একটু ফাইন্ড আউট করা দরকার যে কোন জায়গায় অ্যাকচুয়ালি এর। কারণ ব্যাপারটা হচ্ছে কি, এই যে ল্যাবরেটরি অফ সেরোলজিস্ট অ্যান্ড কেমিক্যাল এক্সামিনার, এর ল্যাব আমাদের বিভিন্ন জায়গায় রয়েছে, কিছুটা স্টেট গভর্নমেন্টের আন্ডারে, কিছুটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। কিন্তু অ্যাকচুয়াল কোন জায়গাটায় আমাদের সমস্ত ভেনারেল ডিজিজের মেন হেডকোয়ার্টার, যেখানে আমাদের ল্যাবরেটরি অফ সেরোলজি, যেখান থেকে পুরো অল ওভার ইন্ডিয়াকে কন্ট্রোল করা হয়, সেটা আমাদের পরিষ্কার করে এখনো জানা যায়নি, বা সেটা আমাকে একটু দেখতে হবে, সেটা আমাকে স্টাডি করতে হবে। আমি সেটা করে তোমাদের আমি জানিয়ে দেবো, ঠিক আছে? একটা সেন্টার রয়েছে এদের কলকাতাতে, আর একটা সেন্টার রয়েছে তামিলনাড়ুর যে ত্রিভুবনমপুরম, সেখানে রয়েছে। তো এই দুটোর মধ্যে কোনটা আমাদের হবে সেটা আমাকে জানতে হবে। দেখো, আমি তারপরেও বলে রাখি, যদি কোশ্চেন জিজ্ঞেস করে যে, মানে কোশ্চেনে যদি আসে, তাহলে অপশন যদি দেখো কলকাতা, তাহলে কলকাতা বলবে, ঠিক আছে? আর যদি বলো যে না, অপশন কলকাতা নেই, অপশনে তিরুবনন্তপুরম ছিল, তাহলে সেটাও কিন্তু অপশন পড়ে আসবে। আমি এক্স্যাক্টলি অপশনটা বলে দেবো, ঠিক আছে? একটু দেখে নিয়ে আমাকে বলতে হবে। ওকে, ক্লিয়ার? 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট। কেন? হুম, হুম, তাহলে কি করবে? আগের দিকে দেখো, জিজ্ঞেস করো, যদি থাকে ভালো। এতে তো কিছু হবে না। দেখো যদি আম, একটা করে নিয়ে নাও। দেখো, হাফ নিলে সেই তোমার একটা বিরিয়ানির দাম সেভ হবে, দরকার নেই সবাই খাবে। এই কথা, you know? হ্যাঁ, ঠিক আছে। ওকে, চলো নেক্সট। নেক্সট পয়েন্টটা দেখো, dispatch of sample for test or analysis। dispatch মানে কি? আমরা যখন কোনো ধরনের কোনো ধরনের, সাপোজ ধরো কোনো যদি কোনো কুরিয়ার করে থাকি, আমাদের কাছে মেসেজ আসে না যে কুরিয়ারটা ডিসপ্যাচ করা হয়েছে, মানে কি কুরিয়ারটা পাঠানো হয়েছে। তো ডিসপ্যাচ অফ স্যাম্পল ফর টেস্ট অর অ্যানালিসিস মানে, যদি একটা স্যাম্পলকে টেস্ট করতে হয়, তাহলে সেই স্যাম্পলটাকে টেস্ট করতে গেলে আমাদের কিভাবে সেই স্যাম্পলটাকে পাঠাতে হয় আমাদের ওই ল্যাবে, মানে ল্যাবরেটরিতে। সাপোজ কোনো একটা যদি ইন্সপেক্টর, ড্রাগ ইন্সপেক্টর হোক, বা কোনো গভর্নমেন্টের কোনো অথরাইজড ইন্সপেক্টর হোক,
বা কোনো অফিসার, সে যদি কোনো স্যাম্পলকে পাঠাতে হয় টেস্টিং এর জন্য, তাহলে কিভাবে পাঠানো হয়, সেই পাঠানোর প্রসেসটা কি, সেটাই হচ্ছে মেনলি ডিসপ্যাচ অফ স্যাম্পল ফর টেস্ট অর অ্যানালিসিস আমরা বলে থাকি। তো দেখো এখানে প্রথমে কি হয়, স্যাম্পল ফর দ্য টেস্ট অর অ্যানালিসিস আর টু বি সেন্ট বাই দ্য রেজিস্টার্ড পোস্ট। রেজিস্টার্ড পোস্ট মানে কি, গভর্নমেন্টের যে পোস্ট সার্ভিস গুলো, যেমন ইন্ডিয়ান পোস্ট, আমরা পোস্ট অফিস যেটাকে বলে থাকি বেসিক্যালি, তো সেই পোস্ট অফিসের মাধ্যমে কি করা হয়, স্যাম্পলটাকে পাঠানো হয়ে থাকে। কোনো ব্যক্তিগতভাবে কারোর মাধ্যম দ্বারা কিন্তু পাঠানো হয় না, মেনলি আমাদের যে ইন্ডিয়ান পোস্ট রেজিস্টার্ড পোস্ট, সেই পোস্টের মাধ্যমে পাঠানো হয়ে থাকে। ঠিক আছে, কিভাবে, ইন এ সিল প্যাকড মানে হচ্ছে একটা সিল প্যাক করে, বা এনক্লোজড মানে হচ্ছে একটা ক্লোজ সিস্টেমে, একদম প্যাকিং সিস্টেমে আমাদের সেটা পাঠানো হয়ে থাকে। উইথ মেমোরেন্ডাম ইন ফর্ম নাম্বার 1, মানে কিছু স্পেসিফিক ফর্ম থাকে, তার মধ্যে ফর্ম নাম্বার 1, ফর্ম নাম্বার 2 এরকম থাকে আমাদের। তো ফর্ম নাম্বার 1 ফিল আপ করে, সেই ফর্ম নাম্বারের 1 এ সমস্ত ইনস্ট্রাকশন গভর্নমেন্টের অফিসারের দ্বারা লেখা হবে যে কি কি স্যাম্পল টেস্টিং করতে হবে। সেই ফর্ম নাম্বার 1 সহ স্যাম্পলটাকে একটা সিল প্যাকের মাধ্যমে রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে আমাদের কোথায়, না ওই যে ড্রাগ ল্যাবে, সেই ল্যাবের যে ডাইরেক্টর থাকবে তার আন্ডারে পাঠানো হবে। ঠিক আছে, এরপরে কি হবে না, ওই যে ডাইরেক্টর সেই সিল প্যাক সেটাকে ওপেন করা হবে, ওপেন করে আমাদের বেসিক্যালি কি করা হবে না, সেই স্যাম্পলটাকে টেস্ট করা হবে। ঠিক আছে, এবার স্যাম্পলটাকে যে টেস্ট করবে, সেটা সেই যে স্যাম্পলটাকে ওপেন করা হবে, সেটা কে ওপেন করবে না, যে কেউ ওপেন করতে পারে না ওই ড্রাগ ল্যাবে, সেখানকার যে ডাইরেক্টর থাকবে সেই ডাইরেক্টরের প্রেজেন্সে সেই প্যাকিংটা ওপেন হবে, সেই সিল প্যাকিংটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে সেইটা টেস্টিং হবে, এবং টেস্টিং হওয়ার পরে আফটার দ্য টেস্ট অন অ্যানালিসিস দ্য রিপোর্ট অফ অ্যানালিসিস, একটা রিপোর্ট তৈরি করা হবে যে আমি এই টেস্টিং গুলো করে এই রিপোর্ট গুলো পেয়েছি, এবং সেই সমস্ত রিপোর্ট সহ আমাদের ওই ড্রাগ ল্যাবরেটরি থেকে যখন স্যাম্পলটাকে আবার রিটার্ন পাঠানো হবে স্যাম্পলটা টেস্ট করার পরে, তখন ফর্ম নাম্বার 2 ফিল আপ করা হবে। ফর্ম নাম্বার 2 ফিল আপ করে সেই স্যাম্পলটা যে টেস্টিং হলো তার রিপোর্টটাকে নিয়ে আমাদের আবার পাঠানো হবে কোথায়, না সেই পার্টিকুলার যে গভর্নমেন্টের অফিসার যে পাঠিয়েছিল তার কাছে আবার সেটাকে পাঠানো। তার মানে ব্যাপারটা কি হলো, সাপোজ ধরো তুমি অ্যাজ এ গভর্নমেন্ট অফিসার কোনো একটা জায়গায় তুমি ইন্সপেকশন করতে গেলে, ইন্সপেকশন করতে গিয়ে তুমি দেখলে কি না, সেখানকার একটা স্যাম্পল তোমার ডাউট হচ্ছে, কোনো প্রবলেম হতে পারে, সেই স্যাম্পলটাকে তুমি নিলে, নেওয়ার পরে ফর্ম নাম্বার 1 ফিল করার পরে ফর্ম নাম্বার 1 এন্ড স্যাম্পল কপিটা নিয়ে তুমি সিল প্যাক করে সেটাকে কোনো রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিলে কোথায়, সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি। সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরির যে ডাইরেক্টর তাকে তুমি পাঠালে, সেখানকার সেই ডাইরেক্টর কি করবে, সেই সিল প্যাকটাকে ওপেন করবে, ওপেন করে সেটাকে টেস্টিং করবে, টেস্টিং করার পরে তার রিপোর্ট তৈরি করবে একটা, যে এই টেস্টিং পেয়ে আমি এই টেস্টিং গুলো রেজাল্ট এরকম ভাবে এসেছে। সেই রিপোর্টটা তৈরি করার পরে সেই ডাইরেক্টর কি করবে না, ফর্ম নাম্বার 2 ফিল আপ করবে, ফর্ম নাম্বার 2 ফিল আপ করে সেই ফর্ম নাম্বার 2 এবং তার যে রেজাল্ট, সেই রেজাল্ট ফর্ম নাম্বার 2 রিপোর্ট সমস্ত কিছু আবার সিল প্যাক করে রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে সেই পার্টিকুলার অফিসারের কাছে পৌঁছে যাবে। তো এরকম ভাবে আমাদের কি হয়, একটা স্যাম্পলের টেস্টিং বা অ্যানালিসিস হয়ে থাকে। ঠিক আছে, ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কার কাজ, এগুলো সব হচ্ছে আমাদের সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি এদের কাজ। এরপরে আমরা ডিসকাশন করব কি, ড্রাগ কন্ট্রোলার ল্যাবরেটরি ইন দা স্টেট, মানে স্টেট গভর্নমেন্টের আন্ডারে যে ড্রাগ কন্ট্রোল ল্যাব গুলো থাকে সেটাকে আমরা স্টাডি করব, এবং সেটা আমাদের ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্টের সেকশন 7 এ আসে। তাহলে সেকশন 6 এ কি বলেছিলাম, সেকশন 6 এ বলেছিলাম যে সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি ড্রাগ এন্ড কসমেটিক সেকশন 6 এ আসে, আর ড্রাগ কন্ট্রোলার ল্যাবরেটরি ইন দা স্টেট আমাদের সেকশন 7 এ আসে। তো কি হচ্ছে এখানে দেখো ব্যাপারটা, না এভরি স্টেট শ্যাল এস্টাবলিশ ড্রাগ কন্ট্রোল ল্যাবরেটরি, মানে প্রত্যেকটা স্টেট কি করে না, সেও স্টেটের ড্রাগ কন্ট্রোল ল্যাবরেটরি এস্টাবলিশমেন্ট করে থাকে। কেন, কারণ বিভিন্ন ধরনের স্যাম্পলকে অ্যানালিসিস করার জন্য, সাপোজ কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানি নতুন তৈরি হচ্ছে,
সে প্রথমে ম্যানুফ্যাকচারিং কোম্পানি তৈরি হওয়া মানেই যে ড্রাগসের ম্যানুফ্যাকচারিং করতে পারবে তা কিন্তু নয়। তাকে কি করতে হবে না, যে ড্রাগস সে ম্যানুফ্যাকচারিং করবে সেই ড্রাগসের প্রথমে তার ট্রায়াল করবে, তারপরে তার স্যাম্পল গুলোকে পাঠানো হবে, তার টেস্টিং করবে। তো কোনো একটা স্টেটের আন্ডারে যদি সেই ম্যানুফ্যাকচারিং কোম্পানি হয় বা কোনো ড্রাগসকে টেস্টিং করতে হয়, তাহলে সেটা আমাদের স্টেট ড্রাগ ল্যাবরেটরিতে পৌঁছে যাবে, স্টেট গভর্নমেন্টের যে ল্যাবগুলো সেখানে, সেখানে গিয়ে আমাদের কি হবে না, সেখানে আমাদের অ্যানালিসিস করা হবে, টেস্টিং করা হবে। মেইনলি আমাদের এখানে স্যাম্পল কার আন্ডারে থাকে না, এখানে ড্রাগ ইন্সপেক্টরের আন্ডারে থাকে, ড্রাগ ইন্সপেক্টর স্টেটের হয়ে থাকে। তো স্টেট গভর্নমেন্টের ড্রাগ ইন্সপেক্টরের হাতে এই সমস্ত স্যাম্পল গুলো থাকে, যে স্টেট গভর্নমেন্টের মানে স্টেটের যে ড্রাগ ইন্সপেক্টর সে কিন্তু এই টেস্টিং গুলো করে থাকে। ব্যাস এটুকুই, এর থেকে বেশি কিছু না। নেক্সট হচ্ছে গভর্নমেন্ট অ্যানালিস্ট। গভর্নমেন্ট অ্যানালিস্ট মানে এখানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে বা স্টেট গভর্নমেন্ট হতে পারে, দুটো গভর্নমেন্টের মধ্যে আমাদের গভর্নমেন্ট অ্যানালিস্ট আছে। আর গভর্নমেন্ট অ্যানালিস্ট বেসিক্যালি আমাদের কত নম্বর সেকশনে অ্যাপয়েন্টমেন্ট হয়ে থাকে, যেটা হচ্ছে আমাদের সেকশন 20 তে অ্যাপয়েন্টমেন্ট হয়ে থাকে, সেকশন 20 তে অ্যাপয়েন্টমেন্ট হয়ে থাকে। যেমন কালকে আমি ক্লাসে একটা কথা বলেছিলাম, আগের ক্লাসটাতে যেমন কি বলেছিলাম, যে এইখানে দেখো, এখানে কালকে আমি বলেছিলাম যে এই যে আমাদের যে ড্রাগ ইন্সপেক্টর বলো বা হচ্ছে আমরা যে বলে থাকি ড্রাগ ইন্সপেক্টর হোক বা গভর্নমেন্ট অ্যানালিস্ট হোক, যে গভর্নমেন্ট অ্যানালিস্ট বেসিক্যালি আমাদের সেকশন কততে হয়ে থাকে, সেকশন 20 তে হয়ে থাকে। কালকেও বলেছি আগের ক্লাসে, আজকেও তুমি দেখলে যে আমাদের ড্রাগ অ্যানালিস্ট মানে গভর্নমেন্ট অ্যানালিস্টের অ্যাপয়েন্টমেন্ট সেকশন 20 তে হয়ে থাকে। আর যদি বলি যে আমাদের আয়ুর্বেদিক সিদ্ধা ইউনানি মেডিসিন সিস্টেমে যখন বলবো, সেখানে ড্রাগ অ্যানালিস্ট কত নম্বর সেকশনে আসে, সেকশন 33F এর মধ্যে আসে। ঠিক আছে, তো সিমিলারলি সেটাই হচ্ছে মেন ব্যাপার। আবার এখানে সেই একই রকম পয়েন্ট আমরা দেখলাম যে গভর্নমেন্ট অ্যানালিস্ট আমাদের সেকশন 20 এর মধ্যে আসে, এবং গভর্নমেন্ট অ্যানালিস্ট হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট দুটোরই হতে পারে। তাহলে গভর্নমেন্ট অ্যানালিস্টের মেন ডিউটিটা কি, মেন কাজ কি গভর্নমেন্ট অ্যানালিস্টের, না গভর্নমেন্ট অ্যানালিস্টের মেন কাজ হচ্ছে টু অ্যানালিসিস অর টেস্ট দ্য স্যাম্পল অফ ড্রাগ এন্ড কসমেটিক সেন্ট টু হিম বাই ড্রাগ ইন্সপেক্টর অর আদার পারসন। যে কোনো ধরনের গভর্নমেন্টের অফিসার হোক বা গভর্নমেন্টের মানে স্টেট গভর্নমেন্টের অফিসার হোক বা স্টেট গভর্নমেন্টের ড্রাগ ইন্সপেক্টর হোক, তারা যে ড্রাগসের বা কোনো কসমেটিকের যদি স্যাম্পল পাঠায়, সেই স্যাম্পল গুলো টেস্টিং করতে হয়, এটা তাদের ডিউটি হয়ে থাকে, তাদের কাজ হয়ে থাকে। নেক্সট হচ্ছে কি, টু ফার্নিশ দ্য রিপোর্ট অফ রেজাল্ট অফ দ্য টেস্ট, মানে যেটা টেস্টিং করবে তার রিপোর্ট তৈরি করা, রেজাল্ট তৈরি করা, এবং সেই রিপোর্ট বা রেজাল্ট গুলোকে আমাদের পাঠাতে হবে কোথায়, না যে পার্সন পাঠাবে, যে গভর্নমেন্টের ড্রাগ ইন্সপেক্টর, তাকে পাঠাতে হবে আবার। তো এটা হচ্ছে গভর্নমেন্ট অ্যানালিস্টের মেন কাজ। ঠিক আছে, গভর্নমেন্ট অ্যানালিস্টের মেন কাজ হয়ে থাকে। এবার তুমি বলবে যে এখানে কি তাহলে আমাদের সেই গভর্নমেন্ট অ্যানালিস্ট করবে নাকি সেটা আমাদের ড্রাগের যে ল্যাব তার ডাইরেক্টর করবে, এখানে কোশ্চেন হতে পারে। তো দেখো, নর্মাল যখন গভর্নমেন্ট অ্যানালিস্ট বলবে তাহলে সেটা আমাদের নর্মাল গভর্নমেন্ট অ্যানালিস্ট যারা অ্যানালিসিস করে থাকে। কিন্তু যদি আমাদের স্পেসিফিক্যালি এখানে বলে দেওয়া হয় যে এই যে আমাদের সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরিতে যখন কোনো টেস্টিং হয়, সেখানকার কিন্তু গভর্নমেন্ট অ্যানালিস্টের কথা বলা থাকে না, সেখানে হচ্ছে আমাদের কার কথা বলা থাকে, না মেনলি সেই ডাইরেক্টরের কথা বলা থাকে। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট, তাহলে আমাদের কমপ্লিট হচ্ছে কি অ্যানালিটিক্যাল বডি। নেক্সট আমাদের আসে এক্সিকিউটিভ বডি। এক্সিকিউটিভ বডিতে আমি তোমাকে কি কি বলেছিলাম, ড্রাগ ইন্সপেক্টর বলেছিলাম, আর কি বলেছিলাম এক্সিকিউটিভ বডিতে, লাইসেন্সিং অথরিটি বলেছিলাম, যাদের কাজ হচ্ছে লাইসেন্স দেওয়া, এক্সিকিউটিভ বডির মধ্যে আসে লাইসেন্সিং অথরিটি আসে, আর হচ্ছে কারা আসে, আমাদের ড্রাগ ইন্সপেক্টর আসে। তো এখানে এক্সিকিউটিভ বডির মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ড্রাগ ইন্সপেক্টর। কেমন ড্রাগ ইন্সপেক্টর ইম্পর্টেন্ট, কারণ ড্রাগ ইন্সপেক্টর যারা হয় দেখবে, ড্রাগ ইন্সপেক্টরের চাকরি অনেক সময় স্টেট গভর্নমেন্টের আন্ডারে হয়ে থাকে, আবার অনেক সময় সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে হয়ে থাকে। সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যে সমস্ত ড্রাগ ইন্সপেক্টরের চাকরিগুলো হয়, সেগুলোতে আমরা বলে থাকি ইউপিএসসি ড্রাগ ইন্সপেক্টরের পরীক্ষা দিতে হয়। ইউপিএসসি ড্রাগ ইন্সপেক্টরের পরীক্ষা দিতে হয়, ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে ড্রাগ ইন্সপেক্টর আমাদের আসে সেন্ট্রাল গভর্নমেন্টের। আর স্টেট গভর্নমেন্টের ড্রাগ ইন্সপেক্টরের যদি চাকরি করতে হয়, তাহলে স্টেট গভর্নমেন্টের কি হয় না, সেখানে বিভিন্ন ধরনের যে আমাদের যে কম্পিটিটিভ পরীক্ষা, সেই পরীক্ষার মাধ্যমে হয়ে থাকে, স্টেট গভর্নমেন্টের আন্ডারে হয়ে থাকে। ঠিক আছে, আর স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, ড্রাগ ইন্সপেক্টরের অ্যাপয়েন্টমেন্ট কত নম্বর সেকশনে আন্ডারে হয়ে থাকে, সেকশন 21 আন্ডারে হয়ে থাকে। মেন কাজ কি,
না যেখানে গভর্নমেন্টের ড্রাগস এর বেসিক্যালি ইম্পোর্ট ম্যানুফ্যাকচারিং ডিস্ট্রিবিউশন এন্ড সেল হচ্ছে, সেটা ড্রাগস হতে পারে বা কসমেটিক হতে পারে, সেখানে ইন্সপেকশন করা হচ্ছে মেন কাজ ড্রাগ ইন্সপেক্টরের, তাই না? দেখবে মাঝে মধ্যে ড্রাগ ইন্সপেক্টর পৌঁছে যায় কোথায়, বিভিন্ন ওষুধের দোকানে, যেখানে ড্রাগস এর সেল হচ্ছে, ড্রাগস এর ডিস্ট্রিবিউশন হচ্ছে, ড্রাগস এর স্টক হচ্ছে, সেখানে গিয়ে বিভিন্ন স্যাম্পল চেক করে থাকে, দোকানে বিভিন্ন স্যাম্পল চেক করে থাকে কোন মেডিসিন এক্সপায়ার হচ্ছে কিনা, কোনো মেডিসিন যদি এক্সপায়ার হয়ে থাকে সেটাকে আইডেন্টিফিকেশন করা, তার স্যাম্পল চেক করা ড্রাগ ইন্সপেক্টরের কাজ হয়ে থাকে। আবার দেখবে অনেক সময় ড্রাগ ইন্সপেক্টর কি করে না, যেখানে ড্রাগস এর ম্যানুফ্যাকচারিং হচ্ছে সেই কোম্পানির মধ্যে পৌঁছে যায়, কোম্পানির মধ্যে পৌঁছে গিয়ে কি করে, সেই কোম্পানির মধ্যে পৌঁছে গিয়ে সে একটা স্যাম্পলকে তুলে নেয় সেখান থেকে, সিরাপ তৈরি হচ্ছে, ট্যাবলেট তৈরি হচ্ছে, সে কি করে না সেখানে সেটা একটা স্যাম্পল তুলে নিয়ে পাঠিয়ে দেয় যে অ্যাকচুয়ালি আমাদের এই ড্রাগস এর মধ্যে কোনো ধরনের কোনো আদার্স ইললিগ্যাল ভাবে তৈরি হচ্ছে কিনা। ঠিক আছে, তো ড্রাগ ইন্সপেক্টরের কি হয় না, একটা হচ্ছে কোয়ালিফিকেশন হতে হবে, ড্রাগ ইন্সপেক্টর হতে গেলে মিনিমাম কোয়ালিফিকেশন লাগবে। তো সেই কোয়ালিফিকেশন কি লাগবে, আর ড্রাগ ইন্সপেক্টরের মেইনলি পাওয়ার কি কি, মানে ড্রাগ ইন্সপেক্টরের কি পাওয়ার থাকতে পারে, আর একটা হচ্ছে ড্রাগ ইন্সপেক্টরের ডিউটি কি কি, ড্রাগ ইন্সপেক্টরের মেন ডিউটি, দেখো ডিউটি আর পাওয়ারের মধ্যে ডিফারেন্স রয়েছে। পাওয়ার মানে হচ্ছে ড্রাগ ইন্সপেক্টর কি কি করতে পারে, দ্যাট ইজ দ্যাট পাওয়ার, তাকে কি কি পাওয়ার দেওয়া হয়েছে। আর ডিউটি মানে হচ্ছে ড্রাগ ইন্সপেক্টরকে কি কি করতে হবে, যেটা বাধ্যবাধকতামূলক ভাবে তাকে করতে হয়। তো দুটোর মধ্যে ডিফারেন্স আছে, এখান থেকে পরীক্ষায় লং কোশ্চেনও জিজ্ঞেস করে। ঠিক আছে, তো ড্রাগ ইন্সপেক্টরের বেসিক্যালি কোয়ালিফিকেশন কি হতে হবে না, মিনিমাম তাকে আমাদের কি হতে হবে, ড্রাগ ইন্সপেক্টরকে গ্র্যাজুয়েট ইন ফার্মাসি হতে হবে, মানে বি ফার্ম কমপ্লিট করতে হবে, ফার্মাসিতে গ্র্যাজুয়েট হতে হবে। ঠিক আছে, আর এটা আগে হতো যে যদি ফার্মাসিতে গ্র্যাজুয়েট না হয়ে থাকে, যদি কেউ ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি নিয়ে গ্র্যাজুয়েট হয়ে থাকে স্পেশালাইজেশন, বা ক্লিনিক্যাল ফার্মাকোলজি বা মাইক্রোবায়োলজি নিয়ে যদি কেউ হায়ার স্টাডিজ করে থাকে, তাহলে সেখানে হতো। কিন্তু এখন চেঞ্জ হয়ে মেনলি কি হয়েছে, যে গ্র্যাজুয়েট ইন ফার্মাসি হচ্ছে মিনিমাম ডিগ্রি একটা ড্রাগ ইন্সপেক্টর হতে গেলে, আর তার সঙ্গে কি করতে হবে, তার কিছু এক্সপিরিয়েন্স দরকার। এক্সপিরিয়েন্স দরকার কোথায়, মেনলি শিডিউল সি, শিডিউল C1 আর এক্স ক্যাটাগরির কিছু শিডিউল, আমরা তো শিডিউল পড়েছি। শিডিউল C1 এ কি পড়েছিলাম, শিডিউল সি তে পড়েছিলাম হচ্ছে বায়োলজিক্যাল প্যারেন্টাল। নেক্সট হচ্ছে শিডিউল C1 এ কি পড়েছিলাম না, বায়োলজিক্যাল নন প্যারেন্টাল। ওকে, শিডিউল এক্স এ কি পড়েছিলাম, X1 এ বলেছিলাম ডেঞ্জার, কিছু ডেঞ্জারিয়াস ড্রাগস যেখানে থাকে, যেখানে পয়জনাস সাবস্টেন্স থাকে বেসিক্যালি, যেগুলো গভর্নমেন্টের স্পেশাল পারমিশনের আন্ডারেই কিন্তু সেগুলো ম্যানুফ্যাকচারিং ইম্পোর্ট সেল করা হয়ে থাকে। তাহলে এই যে তিনটে শিডিউল, এই তিনটে শিডিউল আমাদের খুব ইম্পর্টেন্ট। তো সেখানে তিনটে শিডিউলের মধ্যে তাকে এক একটা শিডিউলে তাকে এক্সপিরিয়েন্স নিতে হবে। কিরকম এক্সপিরিয়েন্স, যেমন এ পারসন হু হ্যাভ নট লেস দ্যান 18 মান্থ এক্সপিরিয়েন্স ইন ম্যানুফ্যাকচারিং অফ অ্যাট লিস্ট শিডিউল সি, যেখানে শিডিউল সি ড্রাগস এর ম্যানুফ্যাকচারিং হচ্ছে, সেখানে তার 18 মাসের এক্সপিরিয়েন্স থাকতে হবে কাজে। 18 মাস মানে হচ্ছে 1.5 বছরের এক্সপিরিয়েন্স থাকে। ঠিক আছে, আর কি এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলে, তা আর হচ্ছে যে এই যে আমাদের ড্রাগ ইন্সপেক্টর যদি শিডিউল সি ক্যাটাগরির 18 মাসের এক্সপিরিয়েন্স না থাকে ম্যানুফ্যাকচারিং এ, তাহলে 18 মাসের এক্সপিরিয়েন্স থাকতে হবে যেখানে ড্রাগস এর টেস্টিং হয়ে থাকে। কোন ধরনের টেস্টিং, সেটা হচ্ছে শিডিউল সি ক্যাটাগরির ড্রাগস এর টেস্টিং হয়ে থাকবে, সেখানেও 18 মাস হলেও চলবে, কোনো প্রবলেম নেই। যদি সেটাও না থাকে, তাহলে কেউ যদি এরকম এক্সপিরিয়েন্স করে যে শিডিউল সি ক্যাটাগরি স্পেসিফিক্যালি ড্রাগস যেগুলো থাকে, সেই শিডিউল সি ক্যাটাগরি ড্রাগস এর যেখানে ইন্সপেকশন হয়, দেখবে কিছু গভর্নমেন্ট ড্রাগ ইন্সপেক্টর ছাড়াও অনেক সময় কিছু ডিপার্টমেন্ট থাকে যেখানে কন্ট্রাকচুয়াল পোস্ট নেওয়া হয়ে থাকে। কন্ট্রাকচুয়াল পোস্ট মানে হচ্ছে কি, তারা ড্রাগ ইন্সপেক্টরের অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করে থাকে। তো সাপোজ ধরো কোনো একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি যেখানে শিডিউল সি ড্রাগস এর ম্যানুফ্যাকচারিং হয়, সেই শিডিউল সি ড্রাগস এর ম্যানুফ্যাকচারিং হচ্ছে যেখানে, সেখানে কাজ করতে হবে না, কিন্তু সেখানে টাইম টু টাইম ইন্সপেকশনের দায়িত্ব থাকতে হবে। তো যদি এরকম দায়িত্ব হয়, তাহলে সেখানে আর 18 মাস হলে চলবে না, সেখানে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে সেখানে। তো এই তিনটের মধ্যে কোনো একটা এক্সপিরিয়েন্স দরকার।
তার সঙ্গে ফার্মাসিতে গ্র্যাজুয়েট দরকার, বিফার্ম দরকার মিনিমাম, তাহলে সে হচ্ছে ড্রাগ ইন্সপেক্টরের জন্য এলিজিবল হবে। এখন এই নিয়মটা চেঞ্জ হয়েছে, এখন হচ্ছে এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি নয় ড্রাগ ইন্সপেক্টরের ক্ষেত্রে, এখন হচ্ছে শুধু বিফার্ম কমপ্লিট ভাবে পাস করে থাকতে হবে এবং রেজিস্টার্ড ফার্মাসিস্ট হতে হবে, তাহলে ড্রাগ ইন্সপেক্টরের জন্য চাকরির জন্য অ্যাপ্লাই করা যায় মিনিমাম কোয়ালিফিকেশন। ক্লিয়ার? তো তোমাকে যদি জিজ্ঞেস করে যে কোয়ালিফিকেশন কি কি, তুমি কিন্তু পুরোটাই মনে রাখবে। পরীক্ষায় কোশ্চেন আসলে তাহলে পুরোটাই লিখে আসবে যেভাবে বলে দিয়েছি। আর অপশন যদি থাকে গ্র্যাজুয়েট ইন ফার্মাসি মিনিমাম ডিগ্রি, তাহলে গ্র্যাজুয়েট ইন ফার্মাসি মিনিমাম ডিগ্রি অপশন করবে। দ্যাট ইজ দ্য আলটিমেটলি পয়েন্ট। নেক্সট আমাদের দুটো জিনিস আছে, একটা হচ্ছে ড্রাগ ইন্সপেক্টরের পাওয়ার, কি কি পাওয়ার থাকে আমি দেখো কয়েকটা পয়েন্ট বলে দেবো, সেগুলোই তোমার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, ড্রাগ ইন্সপেক্টরের পাওয়ার কি কি, মানে ড্রাগ ইন্সপেক্টর কি কি করতে পারে? একটা হচ্ছে ড্রাগ ইন্সপেক্টরের ইন্সপেকশন করা হচ্ছে মেন পাওয়ার, সে যে কোনো জায়গায় ইন্সপেকশন করতে পারে। যে কোনো জায়গা মানে কি, যেখানে ড্রাগস বা কসমেটিক ম্যানুফ্যাকচারিং হচ্ছে সেখানে গিয়ে সে ইন্সপেকশন করতে পারে। আর কি করতে পারে না, যেখানে ড্রাগস বা কসমেটিকের স্টক করে রাখা হয়, সেল করা হয়, সেখানে গিয়ে সে ইন্সপেকশন করতে পারে, এটা তার পাওয়ার রয়েছে। আর কি হতে পারে, টেক স্যাম্পল অফ এনি ড্রাগস এন্ড কসমেটিক, সাপোজ ধরো কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানি সেখান থেকে ড্রাগস এর স্যাম্পল তুলে নিল বা কসমেটিকের স্যাম্পল তুলে নিয়ে টেস্টিং করতে পারে। নেক্সট হচ্ছে কোনো ধরনের কোনো ড্রাগস বা যেখানে ড্রাগস এর ডেলিভারি করা হয়ে থাকে, কসমেটিকের ডেলিভারি হয়ে থাকে, বা যেখানে আমাদের পারচেস করা হয়ে থাকে ড্রাগস কসমেটিকের, সেখানে গিয়ে সেখানকার যে আমাদের স্যাম্পল, সেই স্যাম্পলটাকে তুলে সে টেস্টিং করতে পারে, এটাও ড্রাগ ইন্সপেক্টরের পাওয়ার রয়েছে। ওকে, আর কি রয়েছে না, যে সমস্ত পার্সন গুলো, যদি কোনো পার্সন সাপোজ ধরো এই ড্রাগ এন্ড কসমেটিক এর আন্ডারে কোনো ইললিগাল কাজ করে থাকে, সেই পার্সনকে খুঁজে বের করা দায়িত্ব কার, কার পাওয়ার রয়েছে, সেটাও কিন্তু একজন ড্রাগ ইন্সপেক্টরের পাওয়ার রয়েছে। বেসিক্যালি যারা ইললিগাল কাজ করে থাকে তাদেরকে কে খুঁজে বের করে, পুলিশ খুঁজে বের করে, পুলিশের কাজ ওটা। কিন্তু ড্রাগ ইন্সপেক্টরকে পাওয়ার দেওয়া রয়েছে যদি অনলি ফর ড্রাগ এন্ড কসমেটিক এর আন্ডারে যদি কেউ ইললিগাল কাজ করে থাকে, সেখানে ড্রাগ ইন্সপেক্টর চাইলে সেই পার্সনকে খুঁজে বের করতে পারে। ওকে, এটাও কিন্তু ড্রাগ ইন্সপেক্টরের একটা পাওয়ার। নেক্সট, হ্যাঁ, নেক্সট 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 আর কি হতে পারে, আর কি হতে পারে, হ্যাঁ, এটা একটা পয়েন্ট। সাপোজ ধরো কোনো ধরনের কোনো ইললিগাল ড্রাগস এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, ধরো একটা স্টেট থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে সাপোজ উড়িষ্যা নিয়ে যাওয়া হচ্ছে বা অন্য স্টেটে নিয়ে যাওয়া হচ্ছে। তো নিয়ে যেতে গেলে আমাকে কি করতে হবে, আইদার আমি কোনো ভেহিক্যাল ইউজ করতে পারি, বা যদি নদী পথে নিয়ে যাই কোনো ভেসেল ইউজ করতে পারি। তো ড্রাগ ইন্সপেক্টরের কাছে যদি খবর থাকে যে ওই জায়গায় কোনো ইললিগাল জিনিসপত্র বা ইললিগাল ড্রাগস বা কসমেটিক যাবে, তো ড্রাগ ইন্সপেক্টর চাইলে সেই ভেহিক্যাল বা সেই ভেসেলটাকে ইমিডিয়েটলি স্টপ করতে পারে এবং তার মধ্যে কি আছে সেটা সার্চ করে দেখতে পারে। এটাও কিন্তু একটা ড্রাগ ইন্সপেক্টরের পাওয়ার রয়েছে। ড্রাগ ইন্সপেক্টরের যদি মনে হয় যে তার সন্দেহ হচ্ছে, সে কিন্তু চাইলে ওই জায়গাটাকে সে সার্চ করে দেখবে। ঠিক আছে, নেক্সট আর কি পাওয়ার না, যদি কোনো ধরনের কোনো জায়গায়, সাপোজ ধরো কোনো একটা বড় জায়গায় কিছু ইললিগাল ড্রাগস এর স্টক করে রাখা হয়েছে, ইললিগাল ড্রাগস কে লুকিয়ে রাখা হয়েছে, তো সেই জায়গায় ড্রাগ ইন্সপেক্টর চাইলে সেখানকার ইনভেস্টিগেশন করে যদি পেয়ে থাকে কোনো ধরনের কোনো ইললিগাল ড্রাগস বা কসমেটিক, তাহলে সেখানে কিন্তু সে 20 দিনের মধ্যে সেই জায়গাটাকে সিল করতে পারে, সেই জায়গাটাকে সে পুরোপুরি সিজ করে দিতে পারে। এটাও ড্রাগ ইন্সপেক্টরের পাওয়ার রয়েছে। তাহলে বোঝা গেল ড্রাগ ইন্সপেক্টরের কতগুলো পাওয়ার থাকে। যদিও করে না সেটা আলাদা ব্যাপার, সব জায়গায় আজকের দিনে টাকা পয়সার ব্যাপার চলে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ড্রাগ ইন্সপেক্টরের পাওয়ার রয়েছে অ্যাকর্ডিং টু ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্টে। নেক্সট এবার হচ্ছে ড্রাগ ইন্সপেক্টরের ডিউটি, কি কি ডিউটি মানে তাকে কি কি কাজ করতে হয়, যেমন হচ্ছে টু ইন্সপেক্ট অ্যাট লিস্ট টুয়াইস এ ইয়ার, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, মানে যেখানে ড্রাগস বা কসমেটিকের সেল হচ্ছে, যেখানে বিক্রি হচ্ছে, যে সমস্ত দোকানগুলো হোলসেল রিটেল, সেখানে ড্রাগ ইন্সপেক্টর বছরে মিনিমাম 2বার তাকে কি করতে হবে, ইন্সপেকশন করতে, মিনিমাম 2বার, 3বার 4বার হলেও কোনো প্রবলেম নেই, বাট মিনিমাম অ্যাট লিস্ট টুয়াইস এ ইয়ার, মানে 2বার বছরে তাকে ইন্সপেকশন করতে হবে।
এটা তার ডিউটি। ঠিক আছে। নেক্সট হচ্ছে কি, বেসিক্যালি যেখানে লাইসেন্স কোনো ধরনের কোনো ড্রাগসের সেল হচ্ছে, যেখানে কসমেটিকের সেল হচ্ছে, সেখানকার লাইসেন্স চেক করা হচ্ছে তার ডিউটি হতে। নেক্সট হচ্ছে কি না, কোনো স্যাম্পল যদি তার ডাউট থাকে সেই স্যাম্পলকে সে টেস্ট করতে পারবে, এটা তার কিন্তু একটা ডিউটির মধ্যে রয়েছে। নেক্সট হচ্ছে যদি কোনো জায়গায় কেউ রিটিন কমপ্লেন দেয় ড্রাগ ইন্সপেক্টরকে, যে সাপোজ কেউ গিয়ে কোনো একটা কমপ্লেন লিখে আসলো যে ওই জায়গাতে ইললিগাল ড্রাগস এর সেল হচ্ছে, সেই কমপ্লেনটাকেও কিন্তু ইনভেস্টিগেশন করা, এটাও ড্রাগ ইন্সপেক্টরের কাজ হচ্ছে। তার মানে এই নয় যে মুখে গিয়ে কেউ কমপ্লেন করে আসবে তার অ্যাকর্ডিং এ ড্রাগ ইন্সপেক্টর ইনভেস্টিগেশন করবে, সেটা কিন্তু না। তার জন্য কি দরকার, ড্রাগ ইন্সপেক্টরের একটা রিটিন কমপ্লেন দরকার। দেখবে থানায় যখন যাও, একটা কেস বলে রাখি, শোনো, তোমাদের কাজে লাগবে ইন ফিউচারে। যখন কোনো কোনো ধরনের কোনো কেস নিয়ে যদি থানায় যাও, তাহলে থানাতে কি বলা হয় বলো তো? প্রথমে বলা হয় কি না, আপনার যে কমপ্লেনটা রয়েছে সেটার এগেইনস্টে আপনি একটা জিডি করুন। জিডি কথার মানে হচ্ছে জেনারেল ডায়েরি। জেনারেল ডায়েরি মানে কি না, তোমার ওই যে কমপ্লেনটা তার এগেইনস্টে গিয়ে একটা তুমি লিখিত অভিযোগ করবে। দেখবে থানাতে কখনো মুখের কথাতে চলে না, বা তুমি গিয়ে মুখে বলে দিলে তোমার সেই কাজটা হয়ে যাবে, তা কিন্তু কখনোই হয় না। যে কোনো কিছু কাজ নিয়ে যদি তুমি থানাতে যাও, অলওয়েজ বলে একটা রিটিন কমপ্লেন দিতে। কেন বলে? কারণ ইন ফিউচারে সেটা কিন্তু তোমার প্রুফ হয়ে যাবে যে তুমি ওই ব্যক্তি, যে ব্যক্তি তুমি এই কমপ্লেনটা করেছিলে, তার এগেইনস্টে পুলিশ নিয়ে ইনভেস্টিগেশন। কারণ ইন ফিউচারে যদি সেটা সত্যি না হয়, বা কেউ যদি বলে না আমি তো কোনো অভিযোগ করিনি, কোনো কমপ্লেন করিনি, তাহলে সেখানে পুলিশ কেস হবে ঘুরে। তো যে কারণে পুলিশ বলে একটা রিটিন কমপ্লেন। সব জায়গায় দেখবে তার জন্য ড্রাগ ইন্সপেক্টরের কাছে একটা রিটিন কমপ্লেন দরকার। সেই কমপ্লেনের এগেইনস্টে তাকে ইনভেস্টিগেশন করতে হবে। তো এটাও কিন্তু আরেকটা ড্রাগ ইন্সপেক্টরের ডিউটি। ঠিক আছে। তারপরে ড্রাগসের যেখানে সেল হচ্ছে, যেখানে ডিস্ট্রিবিউশন হচ্ছে, ম্যানুফ্যাকচারিং হচ্ছে, সেখানে গিয়ে সাধারণত ড্রাগ ইন্সপেক্টরের টাইম টু টাইম ইন্সপেকশন করা। হ্যাঁ, এগুলো হচ্ছে ড্রাগ ইন্সপেক্টরের মেইনলি ডিউটি হয়ে থাকে। ঠিক আছে। আর যদি বলি যে ড্রাগ ইন্সপেক্টরের আর কি ডিউটি রয়েছে ইন দা কেস অফ ম্যানুফ্যাকচারিং অফ ড্রাগস, যেখানে এতক্ষণ বললাম যেগুলো যেগুলো ড্রাগসের সেল হচ্ছে, ডিস্ট্রিবিউট হচ্ছে, সেগুলো। কিন্তু এখন হচ্ছে কি পয়েন্ট না, ড্রাগসের যেখানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে, সেখানে ড্রাগ ইন্সপেক্টরের কি ডিউটি থাকতে পারে, কি কি ডিউটি করতে হয়। যেমন হচ্ছে কি যেখানে ড্রাগসের ম্যানুফ্যাকচারিং হচ্ছে সেখানকার স্যাম্পল চেক করা। তারপরে হচ্ছে যেখানে ড্রাগসের ম্যানুফ্যাকচারিং হচ্ছে সেই প্ল্যান্টটাকে চেক করা, মানে একটা প্ল্যান্ট, যে প্ল্যান্টে ম্যানুফ্যাকচারিং হয় সেই প্ল্যান্টকে চেক করা বা ম্যানুফ্যাকচারিং এর প্রসেসকে চেক করা। তারপরে হচ্ছে কিনা যে সমস্ত ড্রাগস তৈরি হচ্ছে বা কসমেটিক তৈরি হচ্ছে তার স্ট্যান্ডার্ডাইজেশনটাকে চেক করা। নেক্সট হচ্ছে যে ড্রাগস গুলো ম্যানুফ্যাকচারিং হচ্ছে তার স্টোরেজ কোথায় করা হচ্ছে, তার স্টোরেজের মেথড কি বা স্টোরেজের প্লেসটা কোথায়, সেটাকে চেক করা। বা ওই কোম্পানির মধ্যে যারা ড্রাগস এর ম্যানুফ্যাকচারিং করছে তাদের কোয়ালিফিকেশন কি কি, প্রত্যেকটা টেকনিক্যাল স্টাফের কোয়ালিফিকেশন কি, সেই কোয়ালিফিকেশন চেক করা। এবং এই যে ড্রাগ যেখানে তৈরি হচ্ছে সেই জায়গার কনস্ট্রাকশন কি, মানে সেই কোম্পানিটাকে কি কি ভাবে কনস্ট্রাকশন করা হয়েছে, সেখানে ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে, নাকি প্লাই দিয়ে তৈরি করা হয়েছে, নাকি লোহা দিয়ে তৈরি করা হয়েছে। তো আলটিমেটলি এইগুলো হচ্ছে ড্রাগ ইন্সপেক্টরের মেন ডিউটি হয়ে থাকে যেখানে ড্রাগস এর ম্যানুফ্যাকচারিং। ঠিক আছে। নেক্সট হচ্ছে লাইসেন্সিং অথরিটি। লাস্ট আমাদের পয়েন্ট হচ্ছে লাইসেন্সিং অথরিটি। লাইসেন্সিং অথরিটির মেন কাজ কি না, বেসিক্যালি এরা লাইসেন্স প্রোভাইড করে। লাইসেন্সিং অথরিটির আর কোনো কাজ নেই, এদের কাজ লাইসেন্স দেওয়া। কেউ ড্রাগস এর ইম্পোর্ট করবে, সেটার জন্য লাইসেন্স দিতে হবে। কেউ ড্রাগস এর ম্যানুফ্যাকচারিং করবে, তার জন্য ড্রাগস এর লাইসেন্স দিতে হবে। কেউ ড্রাগস এর সেল ডিস্ট্রিবিউশন করবে, তার জন্য লাইসেন্স দিতে হবে। তো এগুলো হচ্ছে গভর্নমেন্টের কিছু লাইসেন্সিং অথরিটির কাজ, যারা বেসিক্যালি অ্যাপ্লিকেশন করবে তাদেরকে লাইসেন্স দিতে হবে। ঠিক আছে। তো এবার কেউ যদি ধরো ড্রাগস এর সেল করে, ইম্পোর্ট করে, সে কোনো একটা পার্টিকুলার ফরম্যাটে তো তাকে অ্যাপ্লাই করতে হবে। সাপোজ ধরো তুমি ড্রাগস এর বিজনেস করতে চাও, সেল করতে চাও, বা তুমি ম্যানুফ্যাকচারিং করতে চাও, বা তুমি ড্রাগস কে তোমার হায়ার স্টাডির জন্য, তোমার রিসার্চের জন্য তোমার একটা ছোট ড্রাগস লাগবে, যে ড্রাগস নিয়ে তুমি রিসার্চ করবে, সেই ড্রাগসটাকে বিদেশ থেকে তুমি নিয়ে আসতে চাও। তার মানে কি তুমি ইম্পোর্ট করছো। তো ইম্পোর্ট তো আর করলে হয় না, তোমাকে কি করতে হবে তাহলে, ওখানে
একটা অ্যাপ্লিকেশন করে একটা লাইসেন্স নিতে হবে, যেটা তুমি করতে চাইছো তার এগেনস্টে একটা লাইসেন্স দরকার। তো লাইসেন্স দিতে গেলে তুমি কোথায় যাবে? নিশ্চয়ই তুমি লাইসেন্সিং অথরিটির কাছে যাবে। লাইসেন্সিং অথরিটি বলবে যে আপনি যে লাইসেন্স দরকার সেটার একটা অ্যাপ্লিকেশন দিন। তো অ্যাপ্লিকেশন দেওয়ার সময় আমাদের একটা নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে জমা দিতে হয়। আবার যখন তোমার সমস্ত কিছু ভেরিফিকেশন হওয়ার পরে তোমাকে যখন লাইসেন্সিং অথরিটি লাইসেন্সটা দেবে, তখন সেখানে কিন্তু একটা ফর্ম ফিল আপ করতে হয়। তো এই ফর্ম ফিল আপটা আমি একটা ক্লাসে ডিসকাশন করব, কারণ ফর্ম ফিল আপটা অনেকটা লিখে লিখে তোমাকে মনে করিয়ে বোঝাতে হবে। তো সেই ফর্ম নাম্বার কোনগুলো, অ্যাপ্লিকেশন করার সময় কোন ফর্ম নাম্বার আছে, অ্যাপ্লিকেশন লাইসেন্স মানে লাইসেন্স দেওয়ার সময় কত নম্বর ফর্ম ফিল আপ করতে হয়, সেই ফর্ম গুলো নিয়ে আমি একটা আলাদা করে ক্লাসে ডিসকাশন করব। তো এখানে ফর্ম গুলো সাধারণত তোমরা এখন স্টাডি করো। মেইনলি কি স্টাডি করবে না, মেইনলি হচ্ছে লাইসেন্সিং অথরিটির কাজ কি, কোন কোন ক্ষেত্রে এরা লাইসেন্স প্রোভাইড করে, এই জায়গাটা শুধুমাত্র একটু দেখে নিও। বাকি হচ্ছে আমাদের কত নম্বর ফর্ম ইম্পোর্ট করলে কত নম্বর ফর্ম ফিল আপ করতে হয়, ড্রাগসের সেল করতে গেলে হোলসেল করতে গেলে কত নম্বর, ড্রাগসের রিটেল বিজনেস মানে ওষুধের যে দোকানগুলো নরমালি তাদের বিজনেস করতে গেলে কোনটার কি ফর্ম নাম্বার দরকার, নেক্সট হচ্ছে ম্যানুফ্যাকচারিং করতে গেলে কি ফর্ম নাম্বার দরকার, ড্রাগস এর প্যাকিং করলে রিপ্যাকিং লাইসেন্স নিতে হয় তার কত ফর্ম নাম্বার, এগুলো ফর্ম নাম্বার নিয়ে আমি আলাদা করে একটা ক্লাস দিয়ে দেবো। যেই এত ফর্ম নাম্বার তোমাদের দরকার পড়বে না, যেগুলো দরকার পড়বে সেগুলো নিয়ে আমি একটা আলাদা করে ক্লাস দিয়ে দেবো, ঠিক আছে? তো আপাতত আমাদের সেকশন 2 কমপ্লিট। সেকশন 2 এ যেগুলো ডিসকাশন করলাম সেগুলো ভালো করে একবার রিভিশন করো, বারবার দেখো, যে জায়গাগুলো হাইলাইট করে দিয়েছে সেগুলো দেখো ভালো করে। নেক্সট ক্লাসে আমরা সেকশন 3 স্টার্ট করব, এবং সেকশন 3 তে আমরা কি করব, ড্রাগসের ইম্পোর্ট কিভাবে করতে হয়, একটা ড্রাগসকে বিদেশ থেকে নিয়ে আসতে গেলে কোন কোন রেলপথে কোথা থেকে আসে বা কিভাবে সেটাকে আমরা নিয়ে আসতে পারবো, সেটা আমরা ডিসকাশন করব সেকশন 3 তে। তারপরে আমরা লাস্ট ডিসকাশন করব সেকশন, আচ্ছা সেকশন 4 কোথায় গেল, ওয়েট ওয়েট ওয়েট, হ্যাঁ সেকশন 3 রয়েছে। সেকশন, আচ্ছা ঠিক আছে, চলো সেকশন 3 টা হোক, তারপরে দেখছি সেকশন 4। ঠিক আছে, এটুকু রেডি করে নাও, বাকিটা আমরা করব হচ্ছে আমাদের নেক্সট ক্লাস।